স্পর্শক অবিলম্বের নেক্সট পার্টে যাওয়া যাক। স্পর্শক অবিলম্ব বাকি পুরোটাই হোম টাস্ক থাকবে। এবার এখান থেকে পরীক্ষা নেবেন না? হ্যাঁ, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা নেব। না স্যার, টাস্কটা খুবই কম হবে। এখানে 40টা অঙ্ক, এখানে 40টা অঙ্ক, 15টা হয়েছে 25টা 65টা বেশি নেই। তো এই হোম টাস্ক থেকে শর্টিং হবে অনেক কিছুই। তো যেগুলো করতে হবে আমি সেগুলো বলছি, ঠিক আছে? এবার যেগুলো করতে হবে না সেগুলো বলুন। যেগুলো করতে হবে না সেগুলো একটু বলতে আসলে ফুটি আসতে না, বুঝতে পারছি। আমি তাই করব। যেগুলো করতে হবে সেগুলো বলছি, কারণ হবে না সংখ্যাটা অনেক বেশি দাঁড়িয়ে যাবে। তো যেগুলো করতে হবে সেগুলোকে জাস্ট ডট দিয়ে রাখ বা রাইট মেরে রাখ বা নিজেদের মতো নিজেরা কর। কিন্তু আমি যেটা বলছি যেগুলো করতে হবে সেটা বলছি, তো উল্টো সেন্স যেন বাই চান্স না হয়। তো কি দেখ শুরু করছি। সংক্ষিপ্ত 18 করতে হবে। আরে আবার বলে দিয়েছি। হ্যাঁ, সংক্ষিপ্ত 18, 19, 23। আচ্ছা, এখানে আমি একেবারে কয়েকটা জিনিস অবজার্ভ করাতে যাচ্ছি। জাস্ট এক নজরে দেখে বল, 18 অঙ্ক যদি কেউ করতে পারে 20 এবং 21 করতে পারবে কিনা বল। দেখ, সমান্তরাল সরলরেখার একটা কনসেপ্ট দিয়েছে, একটা কার্ভ দিয়েছে আর একটা সরলরেখার সমান্তরাল। অ্যাকচুয়ালি অঙ্কগুলো একই, তো আমি 18 সিলেক্ট করেছি। 19 হয়েছে। 23 বলেছি, অ্যাকচুয়ালি 23 করলে 22, 24 এমনি কভার হয়ে যাবে, ঠিক আছে? 23, তারপর 26, 28, 31, 31, 31, 34, 36, 36, 39। আচ্ছা, এবার দীর্ঘতে আয়। আমি সেই অঙ্কগুলোকেই বলছি যে অঙ্কগুলো প্রথম কথা বিভিন্ন বছর এইচএস এক্সামে এসছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট এইচএসে না আসলেও বিভিন্ন সময় টেস্ট এক্সামগুলোতে এসছে, দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা, এমন অঙ্কগুলোকে বলছি যে অঙ্কটা পড়লে তার থেকে যেগুলো ছোট আছে বা সেই টাইপের আছে সেগুলো সিলেক্ট মানে সেগুলো কভার হয়ে যেতে পারে, ঠিক আছে? তো দীর্ঘ 2, ভালো করে যদি খেয়াল করতে পারিস, অ্যাকচুয়ালি দীর্ঘ 4, 5, 6, 7 অলরেডি সংক্ষিপ্ত 18তেই কভার হয়ে গেছে, খেয়াল করছিস? তো ওই কারণে দীর্ঘ 2 এর পরে একদম জাম্প করে দীর্ঘ 9, লম্বের অঙ্ক আছে, দীর্ঘ 9 এরপরে যেগুলো করতে হবে সেটা হলো 12 দাগ ফুল এবং এইটা হলো হটস্টার। এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জোন। 12, 13, তারপরে 15, এগুলো হটস্টার কিন্তু পুরো 14 বলেছে না, 13 পরে 15 বললাম। 16 কি বললাম, 12 ফুল, 13, 15, 16, ওকে? চব্বিশের 1, এগুলো যা বলছি সব হটস্টার দিয়ে দিন। 26 থেকে 29, 26 থেকে 29 বলেছি কিন্তু, 26, 27, 28, 29 চারটেই, এই পুরো জোনটাই হটস্টার। না তাই আমি দেখাই 26, 27, 28, 29 24-এর 1।
ওর পিছনে 1 বলেছি, তারপরে 26 থেকে 29 বস্তা 26 থেকে 32 ফুল উইথ হট স্টার, 33 that's enough. That's enough. এইটা কেউ নিয়ে নেয় 34টা কেউ নিয়ে 32, 33, 34। এই হলো অ্যাকচুয়ালি হোম টাস্ক করতে হবে, যেগুলোকে লাগিয়ে দিলাম, হটস্টার বললাম। তো এগুলো কিছু আমি ডিসকাশন করে দিই টাইপগুলো ব্যাপারটা কি। একদম শুরুতেই আয়, পেনটা একটু এখানেই রইল, পেনটা এখানে রইল। মিটে গেছে? মাস্ক মাস্ক সংক্ষিপ্ত 18, এটা থেকে শুরু হয়েছে। কি দিয়েছে দেখতো অঙ্কটা? y equals to √3x - 2 বক্রের সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটি একটি সরল রেখা দিয়েছে তার সমান্তরাল হবে। তাহলে আমাকে বল কি করব? এটা হলো সংক্ষিপ্ত 18, y equals to √3x - 2 দিয়েছে। হ্যাঁ, তাহলে এই কার্ভটার স্পর্শকের প্রবণতা বের করতে গেলে কি করতে হয়? x এর ডেরিভেটিভ করব। তাহলে কি হবে? রুটটা না সরিয়ে করা যাবে না? কি হবে? হাফ x - 2 টু দি পাওয়ার -half ইনটু 3। প্র্যাকটিক্যালি কি লিখতে পারি? 3/2√3x - 2। ইজ ইট ওকে? কোনো ডাউট আছে কি করো? করতে করতে একটু কালি পড়েছে দিনের একটা কালি পড়ে গেছে বোর্ডে দিনের মানে 3 আগে এটা নিচে ও হ্যাঁ 3/2 into √3x - 2। ঠিক আছে? এনি ডাউট? বেশ, আচ্ছা এবার আমাকে বলতো, এইটা তো পেলাম স্পর্শকটার প্রবণতা। এবার বলছে স্পর্শকটা অন্য একটা সরল রেখার সমান্তরাল। তা দুটো সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে কি হয়? প্রবণতা সমান হয়। দুটো সমান্তরাল সরল রেখার প্রবণতা কি হয়? সমান হয়। এই স্পর্শক একটা সরল রেখায়, তার প্রবণতা আমরা পেয়ে গেলাম। আর আরেকটা সরল রেখা দিয়েছে, সেই সরল রেখার প্রবণতা কত? যে সরল রেখাটা দিয়েছে, কার কার সন্দেহ আছে? কিভাবে বের করতে হয়? আমি তবুও একটু জাস্ট দেখাই, জানি সবাই কিভাবে বের করতে হয়। কাকে জিজ্ঞেস করবো? কে বলবি এটা? জয়দীপ বল, কিভাবে বের করবো? হ্যাঁ, একটা প্রসেস আমাদের ডেরিভেটিভ করলে পেয়ে যেতে পারি, অথবা কথার কথা বলছি আরেকটা প্রসেস কি হতে পারে? এক্সটাকে ওদিক নিয়ে গিয়ে ওয়াই এর সহগ দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 2x + 5/2। এখানে কোনটা প্রবণতাকে রিপ্রেজেন্ট করে? x এর সহগটা। x এর সহগটা আমাদের প্রবণতাকে রিপ্রেজেন্ট করে, তাই তো? তাহলে ক্লিয়ারলি এই সরলরেখার প্রবণতা কত? 2। তাহলে আমরা শর্তানুযায়ী কি লিখতে পারি? শর্তানুযায়ী এখন কি লিখতে পারি? 3/2 into √3x - 2 equals to কি হবে? 2। yes or no? কোনো ডাউট? তো আমাকে বল, এখান থেকে কি আমরা x এর ভ্যালু আমরা বের করতে পারবো? যেটাই হোক বেরোবে, তার x এর ভ্যালু বের করা যাবে? বেশ, x এর ভ্যালু তাহলে আমাদের হাতে চলে এলো। y এর ভ্যালু আমরা কি করে বের করব?
কোথায় বসাবো? একদম স্টার্টিং এ। এখানে যদি এটা 1 নম্বর হয়, x এর মান আমরা 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে y এর মান পাবো, হ্যাঁ কি না? তাহলে x এর মান আর y এর মান যদি পেয়ে যাই, তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক পাবো। স্পর্শবিন্দু স্থানাঙ্ক এদের ওকে হাতে চলে এলো, তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক। এখন এই স্থানাঙ্ক যদি হাতে চলে আসে, সেই বিন্দুটা এখানে বসালে প্রবণতার মানও পেয়ে গেলাম, আর স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। আমি জাস্ট টাচ করে দিলাম ব্যাপারটা। কি আর কি কোনো অসুবিধা? বিন্দুটা তো পেয়ে গেলাম, আমাদের কি কি লাগে? x1 y1 বিন্দুটা লাগে, আর কি এই বিন্দুটা যদি এখানটায় বসিয়ে দিই, তাহলে প্রবণতার মানটাই পেয়ে যাবো, হ্যাঁ কি না? প্র্যাকটিক্যালি প্রবণতার মানটা কত পাবো বলতো? আর কি আদৌ বসানোর দরকার পড়ে? চাইলে বসাতে পারিস, বসাবি। অ্যাকচুয়ালি কি পাবো প্রবণতার মানটা? তুই তো পাবো, সন্দেহ আছে কারো? দুই সমান্তরাল সরলরেখা তো, এই ভ্যালুটা নিয়ে গিয়ে যেখানে বসাইও, আলটিমেটলি কি পাবো? তুই পাবো। তাহলে আর কি, এবার তো সূত্র y minus y1 equals to প্রবণতার মানটা dx at x1 y1 into x minus x1। এই মান পেয়ে গেছি এখানে, এই মান পেয়ে গেছি এখানে, আর এটা তো 2 হবে, আর চাইলে এটা বসিয়ে দিলেও 2 পাবে, ব্যাস হয়ে গেল। এরকম টাইপের অঙ্ক কিন্তু থাকতে পারে, ওকে? এনি ডাউট? নাইস, তাহলে সামনে এগোনো যাক। 19 কর নিজেরা, অ্যাকচুয়ালি টাইপ অফ সাম একই, একটু আলাদা। ওখানে ভুজ x এর সমান বলেছে, হ্যাঁ এটা বুঝে নিয়ে কাজ করবে। 23 কি বলছে খেয়াল করো। একটা সমীকরণ দিয়েছে, বলছে 4 cos আলফা, sin আলফা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। 23 বলছি আমি। একটা সমীকরণ দিয়ে বলছে 4 cos আলফা, sin আলফা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে। এটা কি করা যাবে? হ্যাঁ কি না? আলাদা কিছু আছে কি? আগের দিনের হোম টাস্কের বাইরে কিছু নয়, হয়ে গেল। এরপর কি বলছে, তারপর তার যেসব স্পর্শক x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে তাদের সমীকরণ কি করব? সিম্পলি বল, এক্স্যাক্টলি যে সমীকরণটা পেলাম সেখানে যতগুলো জায়গায় আলফা পাবো সেখানে 60 ডিগ্রি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার যা মান বেরোবে cos 60 sin 60 যা থাকুক ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই হলো 23। 26 স্পর্শকের দৈর্ঘ্যের উপর অঙ্ক আছে, অলরেডি তোরা নিজেরাও পড়েছিস, পাশাপাশি 31 নম্বর অঙ্কটাও আজকে ডিসকাস হয়েছে, তো বুঝে নিয়ে বাড়িতে চেষ্টা কর, আমি আর কিছু বলবো না। 28 নতুন কিছু বলার নেই। 31-এ যদি আসিস, এখানেও দেখ প্রথম পার্টটুকু কি একটা বিন্দু দিয়েছে, ওখানে কি অবিলম্বের সমীকরণ বের করা যাবে। তারপর কি বলছে, তারপর তার যে অবিলম্ব এত সরল রেখার সমান্তরাল, একই জিনিস, শুধু অবিলম্ব প্রবণতা বের করবো না, এখানে শুধু এইখানটায় কি করব, মাইনাস dx/dy করব, একই কাজ করব, ওইটার সাথে প্রবণতা কম্পেয়ার করব, বোঝা যাচ্ছে? তারপরে একইভাবে চলবে, ক্লিয়ার? একই জিনিসই আছে। 31 তো এগুলো কর। জাম্প টু দীর্ঘ। 2-তেও আমার নতুন কিছু বলার নেই, 9-তেও আমার নতুন কিছু বলার নেই। কর যে জায়গাটা এবার শুরু হবে সেটা হলো 12 থেকে। এই জায়গাটা হলো একটা ইম্পর্টেন্ট জোন, 12 পর থেকে একটা, যে সব বলে দেখ 12 পর থেকে কম বেশি সবই হটস্টার বলে গেছি। এই জায়গাটা হিউজ ইম্পর্টেন্ট জোন, আর এইটা রিলেটেড যেগুলো এক্সাম্পলে আছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো আমি প্রথমে একদম 12-র একটা দিয়েই আমি ব্যাপারটাকে বোঝাই, পুরো লিখিয়েও করিয়ে দিচ্ছি, ব্যাপারটা একবার ডিসকাস করছি। কোশ্চেনটা কি বলছে ভালো করে একবার পড়ে নে। বলছে কলন বিদ্যার প্রয়োগে দেখাতে বলছে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 এই সরল রেখাটা কি হয়েছে, ডাউট থাকলে ক্লিয়ার করে নেন। বলছে কলন বিদ্যার প্রয়োগে দেখাতে বলছে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 এই সরল রেখাটা। আমি 12-র 1 নম্বর অঙ্কটাই যদি ফিক্স করি, সরল রেখাটা কি হচ্ছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তকে স্পর্শ করবে যদি একটা জিনিস দিয়েছে সেটা যদি হয় আর কি। মানে বলতে পারিস লাস্ট যে সমীকরণটা দিয়েছে সেটাই তোকে প্রুভ করতে হবে। যদি দিয়ে যেটা দিয়েছে অ্যাকচুয়ালি ওইটাই তোকে দেখাতে হবে বরাবর, ওইটা যদি হয় তাহলে বাদ বাকি ওই জিনিসটাও স্পর্শ করবে।
তো এই জিনিসগুলো কীভাবে করতে হবে, এটা একটা মোস্ট ভাইটাল ব্যাপার বলতে পারিস। আজকে মানে ভিডিওর মেন টপিকই এটা, ঠিক আছে, বা ক্লাসের মেন টপিকই এটা। আচ্ছা, দীর্ঘ 12-র 1। প্রথমেই একটা কাজ কর, এই দুটো সমীকরণকে নাম্বারিং করে দে, লিখে দেবে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, এটাকে 1 নম্বর, আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। আমি করাতেই বোঝাচ্ছি, কারো কোনো ডাউট থাকলে। হ্যাঁ, উপরের সমীকরণটার মানে কি? উপরের সমীকরণের মানে বলতে কোশ্চেনটার মানে কি? কিছুটা তো বৃত্তের সমীকরণ, একটা সরল লেখার সমীকরণ। হ্যাঁ, মানে কার সমীকরণ সেটা জিজ্ঞেস করছিস? সরল লেখার সমীকরণ। হ্যাঁ, যখনই x এর পাওয়ার y এর পাওয়ার 1 থাকে তো সেটা সরল লেখার সমীকরণকে প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম 1 আর 2 নাম্বার দিয়ে দিলাম। তো প্র্যাকটিক্যালি কোশ্চেনটা কি, 1 নম্বরটা 2 নম্বরের স্পর্শক হবে কখন? 1 নম্বরটা স্পর্শক হতে গেলে তো এমনিতে সরল লেখাই হতে হবে, এমনি কোনো ডাউট নেই। 1 নম্বরটা 2 নম্বরের স্পর্শক হবে কখন? যদি ওইটা হয়, এটা প্রুভ করতে দিয়েছি। ঠিক আছে, এই হলো কোশ্চেনটার মেন। তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ এরকম লেখ, ধরি 1 নম্বর সরল লেখাটি দুই নম্বর বৃত্তটিকে x1, y1 বিন্দুতে, 2 নম্বর বৃত্তটিকে x1, y1 বিন্দুতে, তখনই বিন্দু দিবি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জানা থাকবে। x1, y1টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জানা থাকবে। x1, y1 বিন্দুতে স্পর্শ করে। তো আমাকে প্রথমেই বল, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমাকে বল এই দুটো জিনিস লেখা যায় কিনা বল। একটা হলো এটা ইকুয়ালস টু 0 এবং x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই দুটো লেখা যায় কিনা আগে বল। হ্যাঁ কি না লেখা যায়? কোনো ডাউট নেই আশা করি। এবং এই দুটোকে আগে লিখে নিবি, এই দুটো জিনিস পরে কাজে লাগুক বা না লাগুক, আমি আসছি অ্যাকচুয়ালি কখন লাগতে পারে, নাও লাগতে পারে, লাগুক বা না লাগুক এই দুটো আগে লিখে নিবি, লিখতেই পারি আমরা, কোনো ডাউট নেই। বেশ, এরপরে কাজটা কি হবে? এরপর আমরা টার্গেটটা করবো x1, y1 বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বের করবো। নর্মাল যেভাবে করে এসেছি এতক্ষণ ধরে, বা এই ঘন্টা যে করলি যেভাবে করে এসেছি সেভাবেই করবো, আর কিছুই না। তো সিম্পলি আমরা কার ডেরিভেটিভ করবো? কার স্পর্শক বের করতে চাইছি? বৃত্তটা বের করতে চাইছি তো, তাহলে কাকে ডেরিভেটিভ করবো? বৃত্তটাকে ডেরিভেটিভ করবো। তাহলে লিখি 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকল করে পাই, 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকল করে পাই, 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকল করে পাই, কি পাই বলতো? 2x প্লাস 2y dydx ইকুয়ালস টু 0। dydx এর ভ্যালু কত? মাইনাস x বাই y। তাহলে এটা কোন বিন্দুতে বের করব? পরের লাইনে লিখে ফেল, x1, y1 বিন্দুতে। x1, y1 বিন্দুতে কি হবে? মাইনাস x1 বাই y1। yes or no? তাহলে কিন্তু আমি বৃত্তটার স্পর্শকের প্রবণতা পেয়ে গেলাম। সুতরাং স্পর্শকের সমীকরণ কি হবে বল? y minus y1 equals to dy dx at x1 y1 একটু লিখেই দেখালাম, x minus x1। তো প্র্যাকটিক্যালি হচ্ছে y minus y1 minus x1 by y1 into x minus x1। ইজ ইট ওকে? এখন ভালো করে শুনবি কথাটা, এখানে প্রতিটা কথা কিন্তু শোনার আছে।
এখানটা আমরা স্পর্শকের সমীকরণই কেন বের করলাম? কোশ্চেনে কি বলছে? ওই সরল রেখাটা বৃত্তকে স্পর্শ করবে যদি এটা হয়, তার মানে কি ওরা স্পর্শক চাইছে, তাই তো? যদি ব্যাপারটা এরকম হতো, যদি বলতো এই সরল রেখাটি এর অভিলম্ব হবে, যদি এটা সামথিং, তাহলে আমরা এখানে কি করতাম? অভিলম্বের প্রবণতা বের করে অভিলম্বের সমীকরণ বের করতাম। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার থাকে, মানে একই টাইপের অঙ্ক পরেও আছে, অভিলম্ব দিয়ে আছে, ঠিক আছে? তখন অভিলম্ব দিয়ে শুধু একই কাজটাই করতে হবে। বেশ, আচ্ছা এইবার দেখ, সিম্পলি কিছু ক্যালকুলেশন করবো। নর্মাল গুণ কর, কি হচ্ছে দেখ। x1 x y1 y হবে, এটা দেখি হচ্ছে x1 x প্লাস y1 y ইকুয়াল টু কি হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, হচ্ছে একই না? x1 x প্লাস y1 y ইকুয়ালস টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। বল এইটার জায়গায় কি বসাতে পারছি? a স্কয়ার ফ্রম ইকুয়েশন 4। তাহলে 4 নম্বর সমীকরণের সাহায্যে ব্র্যাকেটে লিখে দেবো, 4 নম্বর সমীকরণের সাহায্যে বা 4 নম্বর সমীকরণ থেকে, এটাই হোক না কেন। এই পর্যন্ত কি ওকে? এটাকে আমরা 5 নম্বর দিয়ে দিই। কোনো ডাউট আছে কিনা বল এই পর্যন্ত? ওকে, আমি আরেকটা জিনিস এখানেই আরেকবার একটু ক্ল্যারিফাই করি, শুনবি। এই যে আমি এইমাত্র কিছুক্ষণ আগে বলে এলাম যে এই সমীকরণ দুটো লাগতেও পারে কাজে, নাও লাগতে পারে। কথাটার মানেটা কি? কথাটার কারণটা হলো এইটা, যখন স্পর্শকের সমীকরণ বের করা হয় তখন এমন একটা জিনিস আমরা পেয়ে যাই যেখানটায় ভ্যালু বসানোর সুযোগ থাকে। যেমন এখানটায় এমন একটা জিনিস পেলাম, এখানটায় স্কয়ার বসাতে পারছি। এটা কখন ঘটে? যদি অঙ্কটা স্পর্শকের হয়। যদি অঙ্কটা অভিলম্বের হয়, তার ফলে ক্যালকুলেশনে চেঞ্জ হতে থাকে, তখন তুই ভ্যালু বসানোর কোনো সুযোগ পাবি না। কারণ কি হয়? এটা উল্টে যায় না? উল্টানো থাকে, তো সঙ্গে মাইনাসও থাকে না। তার ফলে এখানে এমন ধরনের ইকুয়েশন আসতে থাকে, তার ফলে এখানে এমন একটা জিনিস আসবে সেখানে তুই ভ্যালু বসাতে পারবি না। আমি যে কথাটা বললাম ইন জেনারেল বা সাধারণত বা ম্যাক্সিমাম কেসে এটা ঘটে। হ্যাঁ, এক্সেপশনাল কেস অন্য হতে পারে ক্যালকুলেশন, কিন্তু ম্যাক্সিমাম কেসে কি স্পর্শকের সমীকরণের সময় এই জিনিসটার ভ্যালু বসানোর সুযোগ থাকে এবং এটা হেল্পফুল। কিন্তু অবিলম্বের ক্ষেত্রে সেই সুযোগটা আমরা পাবো না কোনো কিছু ভ্যালু বসানো, তার জন্য কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যা আসবে তা দিয়ে অঙ্ক চলবে। ঠিক আছে, আমি কিন্তু মানে এটার মাঝে মাঝে অবিলম্বটাও বলতে বলতে যাচ্ছি, সেটা খেয়াল করবি কিন্তু সব। তো এটা পেয়ে গেলাম। এখন আমাদের যা কাজ, সেই কাজটা হলো এই 1 নম্বর সমীকরণ আর এই 5 নম্বর সমীকরণ নিয়ে, এর মাঝখানের কোনো কিছু কাজ নেই, মাঝখানটা পুরো ফাঁকা করে দেবো। পুরো লেখা হয়েছে, করেছিস এবং ধরে বুঝেছিস। আমার যা কাজ এবার আমাদের 1 আর 5 নিয়ে, মাঝখান পুরো ফাঁকা, পুরো মাঠ পরিষ্কার। দুপাশে দুটো গোল পোস্ট, এবার খেলা হবে। এবার বল কি হবে? কি করবো, কি করে অন করবো? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে যা ডিসকাশন হলো একটা অঙ্কে, ঠিক ওই অঙ্কের লজিক, যে সেটা মনে ছিল সংক্ষিপ্ত 13 দাগে, যে এই 1 নম্বরটাকে যদি স্পর্শক হতে হয় তাহলে অ্যাকচুয়ালি এই দুটোকে অভিন্ন হতে হবে না, একই হতে হবে। তাহলে কি হবে? এদের সহগ দুটোকে আমরা কি কম্পেয়ার করতে পারি অনুপাত হিসাবে। 13 নম্বর। তাহলে এখন লিখে ফেল যে 1 নম্বর সরল রেখাটি বৃত্তকে স্পর্শ করবে। 1 নম্বর সরল রেখাটি বৃত্তকে স্পর্শ করবে যদি 1 ও 2 নম্বর সরল রেখা, 1 ও 5 নম্বর সরল রেখা পরস্পর অভিন্ন হয়। যদি 1 ও 5 নম্বর সরল রেখা পরস্পর অভিন্ন হয়, ওকে, তাহলে বল কি লিখতে পারি? x1/l equals to y1/l
এম, আমি নিচেরটা একটু উপরে লিখলাম ঠিকঠাক কিছু, x1 বাই এল ইকুয়ালস টু y1 বাই এম ইকুয়ালস টু কি হবে মাইনাস এ স্কোয়ার বাই এন। বি কেয়ারফুল, রাইট হ্যান্ড সাইডে যদি কিছু থাকেও সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসবো, আলাদা করে লেখার দরকার নেই, জাস্ট অবজার্ভ করে লিখলেই যথেষ্ট। ক্লিয়ারলি এটা মাইনাস এ স্কোয়ার হচ্ছে। এবার বল এখান থেকে x1 এবং y1 এর মান বের করা যাবে, কি হবে x1 এর মান? মাইনাস এ স্কয়ার বাই এ মাইনাস এ স্কোয়ার এল বাই এন, আর y1 এর মান মাইনাস এ স্কোয়ার এম বাই এন। এখন ভালো করে খেয়াল করতো ওই 3 আর 4 নম্বর সমীকরণকে, x1 আর y1 3 আর 4 নম্বরে তো এমনি আছে, স্যাটিসফাই করে তো লিখে রাখাই হয়েছে, এখন আর কিচ্ছু নেই অঙ্কটা। এই x1 আর y1 এর মান হয় 3 নম্বরে বসালেও ক্যালকুলেশন মিলতে পারে, শুনে নেন এই কথাটা, 3 নম্বরে বসালেও ক্যালকুলেশন মিলতে পারে, 4 নম্বরে বসালেও ক্যালকুলেশন মিলতে পারে। তবে একটা কথা বলে রাখি, এমন প্রুফ দেয় কিছু, যে প্রুফটা দিয়েছে তার উপর অনেক সময় নির্ভর করে যায়। 4 নম্বরে বসলে হ্যাঁ, পার্টিকুলারলি হয়তো দেখা গেল 4 নম্বরে বসালেই মিলবে, 3 নম্বরে বসালে মিললো না। আমি স্পেসিফিক এই অঙ্কের কথা বলছি তা না, যে কোনো অঙ্কের রেসপেক্টে আমি কথা বলছি। আবার কোনো ক্ষেত্রে এটা হতে পারে 3 নম্বরে বসালে মিললো, 4 নম্বরে বসালে মিললো না। মিললো না কোন সেন্সে? হয়তো মিলবে, অনেকটা ক্যালকুলেশন করে গিয়ে মিলবে, কোন দিক থেকে ক্যালকুলেশন সহজ হতে হবে সেটাও খেয়াল করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দুটো যে কোনো একটাতে বসালেই মিলতে পারে। তো যাই হোক, এখানে আমরা যদি ইয়েতে বসিয়ে দিই, 4-এ বসিয়ে দিই, 3-এ বসালে একটা সমস্যা এই ক্ষেত্রে আছে, যেহেতু মাইনাস সাইনটা সরছে না, দেখ প্রুফটা আসবে না, মাইনাস সাইন সরবে না। তো আমাদের টুইটেবল জন্য হলো এই ক্ষেত্রে 4-এ বসানো, মাইনাস যেটা প্রুফ করতে দিয়েছে সেটা মাইনাস। তাহলে x1 ও y1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি? মাইনাস এ স্কোয়ার এল বাই এন তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার এম বাই এন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আছে এ স্কোয়ার। তাহলে এটা a টু দি পাওয়ার 4 n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 n স্কোয়ার বাই n স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। বোথ সাইড থেকে একটা a স্কোয়ার কেটে যাবে, একটা a স্কোয়ার কমন, তাহলে a স্কোয়ার ইনটু l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার। Proved. Is it okay? Or any doubt বা কোশ্চেন করো? কারো কোনো ডাউট বা কোশ্চেন থাকলে, শুধুমাত্র ক্যালকুলেশন রিলেটেড কোশ্চেনের কথা বলছি না, কোনো কনসেপ্ট রিলেটেড কোশ্চেন যদি থাকে তাহলেও জিজ্ঞেস করে নেবে। তাহলে আশা করি ব্যাপারটা ঠিক আছে। প্র্যাকটিক্যালি 12-র এই অঙ্কগুলো এভাবেই করতে হবে, সবই অঙ্ক। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি একেবারে বলি, অবিলম্বের কথাটা একই সাথে বলে দিই, শুনে নেব। এইটা যেমন স্পর্শকের অঙ্ক ছিল বলে ব্যাপারটা এরকম টাইপের একটা জিনিসের, খেয়াল করি এই জায়গাটা একটু ফলো, এই জায়গাটা একটু ফোকাস করো, যে এইটা স্পর্শকের অঙ্ক ছিল বলে এরকম এলো। এটা যদি স্পর্শকের অঙ্ক না থেকে যদি অবিলম্বের অঙ্ক থাকতো, কি ঘটতো? এবং ওইটা ঘটার চান্সই বেশি, মানে যেটা আমি এখন লিখবো, কি ঘটতো যদি অবিলম্বের অঙ্ক হতো? প্রথম দিকের পার্টগুলো কিন্তু একই, ওরকমভাবে সমীকরণ বের করতে হবে, করার পরে যেটা তখন বলছিলাম, অবিলম্বের ক্ষেত্রে মান বসানোর কোনো স্কোপ পাই না আমরা, স্পর্শকে পাই, ওগুলো করলাম। এবার কি তারপরে এইটার সাথে এইটার তুলনা করব, করলে এই ক্ষেত্রে কি ঘটতে পারে? অবিলম্বের ক্ষেত্রে এইখানে দেখবি x1 y1 চলে আসবে, ধর এই পার্ট এরকমই আছে, এইটা এরকমই আছে, এইখানটায় একটা x1 y1 চলে যাবে। অবিলম্বের ক্ষেত্রে বলছি, অবিলম্বের অঙ্কের ক্ষেত্রে এরকম ঘটবে। যদি এরকম ঘটে তাহলে আমরা x1 y1 এর মান কি লিখতে পারি বলতো? তাহলে আমরা x1 এবং y1 এর মান কি লিখতে পারি? এই দুটো থেকে কি পাবো? y1 এর মান পাবো না? এখান থেকে x1 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা y1 এর মান পাবো, কি পাবো?
n বাই এল স্কোয়ার একই না? ভালো করে খেয়াল করবি, এই যে আমি অ্যারোটা করেছি এই দুটো থেকে x1 কেটে গেলে y1 এর মানটা পাচ্ছি, nটা এই পাশে যাচ্ছে, মাইনাস স্কোয়ার নিচে নামছে, মাইনাস n বাই এল স্কোয়ার। ঠিক আছে, আর এই দুটো থেকে y1 কেটে গেলে x1 এর মান পাবো, কি পাবো? m স্কোয়ার। একই না? মানে ব্যাপারটা কিছুটা উল্টে যাবে, তো সেইটাকে বুঝে নিয়ে x1 y1টা বের করব। x1 y1 পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে তারপর আমরা আবার একইভাবে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন মিলে যাবে। এই হলো অবিলম্বের অঙ্ক। ইজ ইট ক্লিয়ার? কার কোনো ডাউট আছে? বেশ। 12 অ্যাকচুয়ালি এই একই সব অঙ্ক, 12 13 অঙ্ক এই একই অঙ্ক, একইভাবেই করতে হবে, আলাদা কিছু না। এমনকি 15 আর 16 দেখে একটু বড় মনে হচ্ছে, ভাবছি যে পাওয়ার এইসব এত কিছু কি রে বাবা, সেম জিনিস, সেম প্যাটার্ন, তুই তোর জাস্ট ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করবি, দেখবি উত্তর মিলে যাবে। হ্যাঁ, ক্যালকুলেশনের যা যা প্রসেস ছোটবেলা থেকে যা যা জানিস, সূচকের নিয়মাবলী ব্যাপারটা কিছু কাজে লাগতে পারে, ছোটখাটো কনসেপ্ট, যে x টু দি পাওয়ার m যদি a হয় তাহলে x এর ভ্যালু কি লিখব, কি a টু দি পাওয়ার 1/m, একই না? এরকম লিখবো তো। এইসব বিষয়গুলো টুকটাক কিছু কাজে লাগতেই পারে, তো সেই জিনিসগুলোকে মাথায় রাখা। 15-16 ইম্পর্টেন্ট। 15 রিলেটেড একটা মনে হয় উদাহরণ আছেও, সেটাকেও একটু দেখে নিতে পারিস। ঠিক আছে, এদিকে চলে আয়। 24-এর 1, তার জন্য আমি রেকমেন্ড করব উদাহরণ 24টাকে দেখতে। 24-এর 1, 24-এর 1-এর জন্য উদাহরণ 24 কেও হটস্টার দিয়ে রাখ, ভালো করে দেখ তো অঙ্ক দুটো সেম কিনা। শুধু ABCD কোনো জায়গায় লবে আছে, কোনো জায়গায় হরে আছে, দেখছিস? 24-এর 1 আর উদাহরণ 24 সেম, জাস্ট ABCD এর খেলা হয়েছে, কখনো লবে কখনো হরে। ওকে, আচ্ছা 26 থেকে 29-এ আমি আসছি। আচ্ছা, তার আগে এবার দেখ 32, 33, 34 একই অঙ্ক, অবিলম্ব দিয়ে আছে, শুধু খেয়াল করতো। এইমাত্র যা ডিসকাশন হলো স্পর্শক দিয়ে, তার মধ্যে মধ্যে আমি অবিলম্ব বলেছি, এই একই জিনিস অবিলম্ব দিয়ে আছে 32, 33, 34। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা 26 থেকে 29, এই জায়গাটাকে যদি একটু একসাথে দেখিস, দেখ সব জায়গায় ছেদিতাংশ রিলেটেড একটা কথা বলেছে, বারবার ছেদিতাংশ বলেছে। এই পার্টটা একটা আবার অন্যরকম ইম্পর্টেন্ট, এবং বলতে পারিস এই চ্যাপ্টারের একটা লাস্ট টাইপ ছেদিতাংশ। তার জন্য আমি একটা উদাহরণ রেকমেন্ড করছি এখন। তার আগে একটা জিনিসকে একটু ক্লিয়ার করি, সেটা সরলরেখা চ্যাপ্টারেই ছিল। ভিডিওটা রানিং আছে তো? আমাকে বল, কোনো একটা সরল লেখা যদি এইভাবে যায়, x অক্ষ এবং y অক্ষকে ছেদ করেছে, এবং তার সমীকরণ যদি আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করবি x/a + y/b = 1, তাহলে এই সরল লেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে? x কে a,0, y কে 0,b। ভেরি গুড। ক্লিয়ারলি এই দৈর্ঘ্যটা কত? a একক। এই দৈর্ঘ্যটা b একক। এই যে এই দৈর্ঘ্য, এইগুলোকেই বলে কি? x অক্ষের উপর ছেদিতাংশ এবং y অক্ষের উপর ছেদিতাংশ। হ্যাঁ হ্যাঁ, এই দৈর্ঘ্যটা, এই মূল বিন্দু থেকে এইটুকু দৈর্ঘ্য, এটাকে ছেদিতাংশ বলছে। অ্যাকচুয়ালি এইখানকার এই অঙ্কগুলো কিন্তু এই রিলেটেড, এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং বি কেয়ারফুল, ডান দিকে 1ই থাকতে হবে। x এর এখানে লবে কোনো কিছু থাকা চলবে না, সব যা হবে সব কি হয় হরে, অথবা হরের হরে থাকতে পারে। সাপোজ যদি এখানে 2 থাকে, তাহলে সেটা কোথায় যাবে? a/2 হয়ে যাবে। বি কেয়ারফুল, তাহলে x অক্ষকে a/2, 0 বিন্দুতে ছেদ করবে, বা এর জায়গায় যা মান থাকবে কাটাকাটি হতে পারে। বি কেয়ারফুল। তো এই সেন্সটাকে মাথায় রেখে
আমাকে বল উদাহরণ 22টাকে দেখ এখন। উদাহরণ 22 দেখে বোঝা যাচ্ছে কিনা বল। উদাহরণ 21, 22 দুটোকেই হটস্টার দিয়ে রাখ। আর ওখানে 24 তো বললাম। তার বাইরে ঠিক আছে, উদাহরণগুলো একেবারে ইয়ে করে নিতে পারিস। 21, 22, 24 বলেছি। তার বাইরে 23, 26, 28 এইগুলোকে দেখবি ভালো করে। 29ও দেখবি, এগুলোকে দেখবি। এর মধ্যে 21, 22 আর 24কে হটস্টার দিয়ে রাখ। বাদ বাকিগুলোকে অবশ্যই দেখবি, বাদ বাকিও, কিন্তু যেগুলো বললাম সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন উদাহরণ 22টা একটু দেখতে ভালো করে। হ্যাঁ, এই যে এবি দৈর্ঘ্য, এবি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? এই যে এইটা যদি এ হয়, এটা বি, এই এবি দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে। তাহলে দুটো বিন্দু জানা থাকলে তাদের মধ্যে দৈর্ঘ্যের সূত্র কি? কি সূত্র কি? রুট ওভার x1 মাইনাস হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, একই না? ওকে, x রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তুই x1 এর ভ্যালু পেয়ে যাচ্ছিস, মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস y2 হোল স্কয়ার। টেন ডাউট বোঝা যাচ্ছে? ওকে, এইবার ওই যে এক্সারসাইজের 25 থেকে 25 না 26 থেকে 29 যে অঙ্কগুলো আছে অ্যাকচুয়ালি একই অঙ্ক। ভালো করে যদি খেয়াল করিস, শুনে নে, ভালো করে যদি খেয়াল করিস 27 নম্বর অঙ্ক তো ডাইরেক্ট বলেই দিয়েছে ওই অঙ্ক, সেন্সই ক্লিয়ার। 26 নম্বর অঙ্কটাকেও আমি ওই অঙ্কে কনভার্ট করে দিতে পারি। এটা দিয়ে শুধু দিয়েছে, করে নিয়ে একই অঙ্ক। 28 টাইপ একই, শুধু মানে ইকুয়েশনটা আলাদা দিয়েছে। টাইপটা একই, জাস্ট ইকুয়েশনটা আলাদা দিয়েছে। আর 29 x1 এই y1 এর জায়গাটা h আর k বলে দিয়েছে, বাদ বাকি একই। তো এগুলো করে আসবি, ঘুমটা জাগিয়ে দিলাম। আজকের মতো ছুটি।